ফিফথ সেমিস্টার পরীক্ষা শুরুও হলো এবং শেষও হয়ে গেল। খুব একটা ক্রিটিক্যাল সময়ের মধ্যে দিয়ে তোমরা গেলে, কিন্তু হঠাৎ করে 4 মাস পরেই তোমাদের পরীক্ষা হলো। মানে ঠিক তোমরা শিওর হতে পারছিলাম না, বা আমরাও শিওর হতে পারছিলাম না এরকম হয় না। এই সিবিসিএস সিস্টেম চালু হয়েছে, 4 বার পরীক্ষা হয়েছে, 21, 22, 23, 24। এত তাড়াতাড়ি ফিফথ সেমিস্টারের পরীক্ষা এই প্রথম হলো আর কি। যাই হোক, কোশ্চেন যা এসেছিল, গ্রুপ থিওরি পার্ট পুরোপুরি 2022-কে টুকে দিয়েছে। লিনিয়ার পুরোটা না হলেও গ্রুপ থিওরিটা পুরোপুরি 2022 কপি হয়েছে। বায়োম্যাথও তাই 2022 কপি হয়েছে। এলভির কোশ্চেন খুব ইজি হয়েছে। অ্যাডভান্সের কোশ্চেনটা খুব একটা দেখিনি, তবে দু একজন আমি অ্যাডভান্সটা পড়াই, দু একজন যারা ছিল তারা বললো মোটামুটি হয়েছে, খুব ভালো যে সেরকম হয়েছে তা নয়। তাহলে 3টে পেপারের কোশ্চেন পুরোপুরি 2022-কে প্রায় কপি করেছে। এবং তোমরা যেহেতু 2022টা খুব ভালো করে যাও, তাই পরীক্ষা মোর অফ লেস অনেকে ভালোই হয়েছে, অনেকেরই পরীক্ষা ভালো হয়েছে। মানে পরীক্ষা খারাপ হয়েছে এরকম খুব কমজনই আছো। প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স পেপারটা খুব যে 2020-22-কে খুব টুকে দিয়েছে সেরকম করেনি, কিন্তু যা কোশ্চেন পড়েছে সব বইয়েরই অঙ্ক, যে বই ফলো করো সে বইয়েরই অঙ্ক, এবং সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, মোটামুটি সবই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। মানে লাস্ট 10-15 বছর ক্যালকাটা ইউনিভার্সিটি কোশ্চেন ঘাঁটলে তোমরা দেখতে পাবে যে মোটামুটি সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেনই ছিল। যাকে মোটামুটি আশা করা যায় সবাই মোটামুটি ঠিকঠাকই আছে। এবার যেটা তোমাদের ব্যাপার, 6th সেমিস্টার। হ্যাঁ সত্যি, তোমরা অনেকেই এখন আর অনার্স খুব কম ছেলেই পড়ো, তাদের মধ্যে তোমরা এখনো পর্যন্ত যারা টিকে আছো। আগে আমরা যখন পড়াতাম, খুব বেশি দিন আগে না, 2016-17 সালের কথাই বলছি, তখনও আমাদের কাছাকাছি যে কলেজটা আছে, মোটামুটি কলেজটা 100 জন ছাত্র পড়তো। সব কলেজে কম বেশি করে 30-40 জন করে ম্যাথামেটিক্স অনার্সের ছাত্র ভর্তি হতো। এখন দেখা যাচ্ছে কোনো কলেজে 4 জন, কোনো কলেজে 5 জন, কোনো কলেজে 10 জন, যেখানে 20-25 জন সেখানে খুব বেশি। খুব কম সংখ্যক কলেজ আছে যেখানে একটু বেশি সংখ্যক ছাত্রছাত্রী রয়েছে, স্টুডেন্ট রয়েছে। এর কারণ তোমরা জানো, এটা কাউকে বলতে হবে না। এসএসসি বহুদিন বন্ধ। এসএসসি বন্ধ থাকার ফলে যেহেতু আগে কি হতো, আগে সবাই টার্গেট করতো বিএসসি পাস করবো, এমএসসি করবো, এসএসসি দেবো, স্কুলে ঢুকে যাবো। আমার বহু ছাত্র আছে যারা ধরো আইএসআইতে পিএইচডি করেছে, পোস্টডক করছে, মুম্বাই আইআইটিতে পোস্টডক করছে, দুটো সুব্রত মজুমদার, সুব্রত গুরুই। ওরা কিন্তু সবাই অনার্সটা পড়েছিল, ম্যাথকে ভালোবাসতে বলে পড়েছিল, এবং জানে জব তো শিওর, পাস করবো, এসএসসি দেবো, ঢুকে যাও, জবটা হাতে কাছে শিওর ছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য, ঠিক আছে, আমাদের দুর্ভাগ্য কি করা যাবে, এসএসসি বহুদিন বন্ধ। হাতের সামনে কোনো কিছু না পেতে অনেক ভালো ছেলে, ম্যাথে এইচএসে 100 পেয়েছে, সেই ছেলে চলে যাচ্ছে কোনো পলিটেকনিক করতে, সেই ছেলে যাচ্ছে বিএমএলটি করতে, সেই ছেলে যাচ্ছে ডিপ্লোমা করতে, সেই ছেলে যাচ্ছে প্যারামেডিক্যাল করতে। এটা আমাদের দুর্ভাগ্য। কারণ যে ছেলে এসএসসি দেবে বলে অনার্সে ভর্তি হয়েছিল, সেই ছেলে এখন আইএসআই মানে আইআইএসসি থেকে পিএইচডি করে সে পোস্টডক করছে। যে ছেলে এসএসসি দেবে বলে ম্যাথমেটিক্সে ভর্তি হয়েছিল, মানুষ ভালো ছেলে ছিল, কিন্তু পরে পরে নিজেকে ডেভেলপ করেছে। এবং প্রচুর ছাত্র আছে যারা কিন্তু ফার্স্ট টার্গেট এসএসসি দেবে বলে তারা কিন্তু ম্যাথমেটিক্স অনার্সে ভর্তি হয়েছিল। যাই হোক, সেটা যা হওয়ার হয়েছে। এসবকে ধরেও আমাদের কাছেও যারা প্রথমে অনার্স পড়তে এলো, তাদের মধ্যে অনেক ছেলেরা কিন্তু ইঞ্জিনিয়ারিং এ চলে গেছে। আমি বলেছি বাবা যা, তোদের যদি সামর্থ্য থাকে, তোদের যদি থাকে, তোরা যদি ভালো লাগে ওই লাইনে যা। কিন্তু যারা এখন অনার্সের হয়ে গেছে, তাদের জন্য একটা খুব ভাইটাল সময় চলে এসেছে 6th সেমিস্টার। এটা তোমাদের জানুয়ারির আজকে 23 তারিখ। ধরো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, আমার মনে হচ্ছে জুন মাসে 6th সেমিস্টার পরীক্ষা হবে, এটা আমার মনে হচ্ছে। যদিও গতবারে জুলাইয়ে হয়েছিল, আমার মনে হচ্ছে এবারে হয়তো জুনের মাঝামাঝি বা জুনের শেষ দিকে তোমাদের পরীক্ষা হয়ে যাবে। কারণ
বা প্রতিবারেই একটা অসুবিধা হয়, ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষা একটু পরের দিকে হওয়ার জন্য, রেজাল্ট বেরোতে দেরি হওয়ার জন্য অনেক ছেলেরা অন্যান্য বহু ইনস্টিটিউশনে ভর্তি হতে পারেনি। অনেক ছেলে আইআইটি জ্যাম দিয়ে আইআইটি পড়বে, অনেক ছেলে আইআইএসসি পড়বে, অনেক ছেলে গতবারে একটা ছেলে বিশ্বভারতীতে ভর্তি হতে পারলো না, তার 4th সেমিস্টারে ওই একটা পেপারে সাপ্লি ছিল, সাপ্লি রেজাল্টটা পাইনি বলে সে কিন্তু বিশ্বভারতীতে সবকিছু হয়ে ভর্তি হতে পারলো না। বিশ্বভারতী কিন্তু একটা ভালো ইনস্টিটিউশন, ওখানে যে কটা ছাত্র আমার পড়েছে, খুব বেশি ছাত্র পড়েনি, কিন্তু যে কজন স্টুডেন্ট পড়েছে তারা কিন্তু সবাই খুব ভালো জায়গায় সাইন করেছে। ঠিক আছে, কেউ চাকরি করছে, এমএসসি করার পর এমটেক করলো, এমটেক করে চাকরি করছে। কেউ অতসী দাস বেগড়িতে বাড়ি টনপুরে, ও ক্যালকাটা আইএসআই থেকে ক্রিপ্টোগ্রাফি থেকে এমটেক করছে। মিনময় পাখিরা, ও ক্যালকাটা আইএসআই থেকে বায়োম্যাথের উপর পিএইচডি করছে। এগুলো তোমরা জানো। যাই হোক, তো আমি বলতে চাইছি যে ওই জন্য ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু একটু আগে কি করছে, এবারে মনে হচ্ছে, আমার এটা মনে হয়, আমি কিছু জানি না, আমার এটা মনে হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি এবার একটু আগে পরীক্ষা নিয়ে নেওয়ার চেষ্টা করছে। সেই জন্য 5th সেমিস্টারের পরীক্ষাটা একটু তাড়াহুড়ো করে নিয়ে নিল। আর ওকে, খুব কম সময় নেবো, তোমাদের বেশি সব কথা শুনতে ভালো লাগে না, একদম কাজের কথায় চলে আসছে। তোমরা সকলেই জানা হয়ে গেছে সকলে, 6th সেমিস্টারে 4টে পেপার, 2টো সিসি পেপার। সিসি 13 আছে ম্যাট্রিক্স বেস কমপ্লেক্স অ্যানালাইসিস, একদম পুরো পিওর ম্যাথমেটিক্স এর জিনিস। ভালো লাগবে, খুব ভালো লাগবে এই সেন্সে বলছি। যেমন তোমরা রিয়েল অ্যানালিসিস পড়েছো, হয়তো অনেকের ভালো লাগে না। রিয়েল অ্যানালিসিস ওপেন সেট, ক্লোজ সেট সিন আগের জায়গাটা, বা সিকোয়েন্স যেখানে ছিল কন্টিনিউইটি, এই সবেরই জেনারেলাইজেশন। রিয়েল অ্যানালিসিস হচ্ছে রিয়েল নাম্বারের উপরে অ্যানালাইসিস, আর ম্যাট্রিক্স স্পেস হচ্ছে একটা নন এমপ্টি সেট এক্স এর উপরে অ্যানালাইসিস। ঠিক আছে, ম্যাট্রিক মানে একটা ডিসটেন্স ফাংশন, টি দিয়ে ডিনোট করা হয়, ডিসটেন্স ফাংশন। তো বিষয়টা কিন্তু ভালো লাগবে তোমাদের, কিন্তু একটু পড়াশোনার ধারাবাহিকতা লাগবে, কন্টিনিউয়েশন লাগবে। তবে একটি কথা বলে রাখি, ম্যাট্রিক স্পেসে কোশ্চেনটা মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করে, কিন্তু গতবারের কোশ্চেন দেখলাম, 2024 ম্যাট্রিক স্পেসের কোশ্চেন দেখলাম খুব ইজি চলে এসছে। কিছু খুব ইম্পর্টেন্ট থিওরেম আছে, সেই থিওরেম গুলো কিন্তু মাঝে মধ্যেই পড়ে যায়, যেমন ক্যান্টন ইন্টারসেকশন থিওরেম, তো তোমরা পরে জেনে যাবে, বা প্যারা কন্ট্রাকশন প্রিন্সিপালের ওখানে কিছু থিওরেম আছে। এরকম কিছু একদম জানাশোনা থিওরেম, কোটা 15 এরকম থিওরেম আছে, তার মধ্যে কিন্তু 3-4টে পড়ে যায়। প্লাস কিছু অঙ্ক আছে, যে অঙ্কগুলো কমন টাইপের এসে যায়, লাস্ট দেখছি তো 3-4 বছরে একই টাইপের জিনিস ঘুরে ফিরে আসছে, যা খুব ভয় পাওয়ার কিছু নেই। এটা একটু কঠিন লাগবে হয়তো তোমাদের, সিলেবাসটা অনেকটা বড়, ম্যাট্রিক স্পেসের সিলেবাসটা অনেকটা বেশি। ম্যাট্রিক স্পেসের সঙ্গে আছে এই মডিউলে কমপ্লেক্স অ্যানালাইসিস, ম্যাট্রিক স্পেস কমপ্লেক্স অ্যানালাইসিস। কমপ্লেক্স অ্যানালাইসিসটা তুলনামূলক সহজ আছে। কমপ্লেক্স অ্যানালাইসিসের মধ্যে তুলনামূলক সহজ, অনেকটাই সহজ। কমপ্লেক্স অ্যানালাইসিস মানে কমপ্লেক্স নাম্বারের সেটের উপর অ্যানালাইসিস। কার উপর অ্যানালাইসিস? কমপ্লেক্স নাম্বারের সেটের উপর অ্যানালাইসিস। মানে এরকম ব্যাপার, এর সি থেকে সি পর্যন্ত ফাংশন, সেট অফ অল কমপ্লেক্স নাম্বারের সেট থেকে সেট অফ কমপ্লেক্স নাম্বারের সেট পর্যন্ত ফাংশন। ধরো এমন একটা ফাংশন লিখছি f of z সমান z বার, যেখানে z হচ্ছে তোমার x প্লাস y। এই ফাংশনের ডিফারেন্সিয়াবিলিটি, কন্টিনিউইটি, ঠিক আছে, ইন্টিগ্রেবিলিটি, এরকম বিভিন্ন ধরনের আলোচনা আছে, সহজ বিষয়। কমপ্লেক্স অ্যানালিসিসটা আমি বলছি সিসি 13 তোমরা নিজেরাই জেনে যাবে। কমপ্লেক্স অ্যানালিসিসের দিকের উপর একটু বেশি ফোকাস করো। যাদের পিওর ম্যাথমেটিক্সের জিনিসগুলো খুব একটা ভালো লাগে না, তারা কিন্তু কমপ্লেক্স অ্যানালিসিসের দিকে ফোকাসটা বেশি করে করবে, দুটোই পড়বে। তাহলে এই করো না যে ম্যাট্রিক স্পেসকে পুরো ছেড়ে চলে যাবে। ম্যাট্রিক স্পেসের মধ্যে কিছু খুব কমন জিনিস আছে, যেগুলো আমরা তো খুব ধরে লিখিয়ে দিই, হয়তো কেউ আমার লেখা থেকে থাকবে, খুব ধরে লিখিয়ে দিই, একদম ধরে লিখিয়ে দিই, তো অসুবিধা হবে না। কিন্তু কমপ্লেক্স অ্যানালিসিসের দিকে তোমরা একটু ভালো করে ফোকাসটা করবে, কারণ ওখানে মার্কসটা কিন্তু খুব সহজে উঠবে তোমাদের, বুঝা গেল? প্রতিবারে বহু স্টুডেন্ট আছে যারা শুধু কমপ্লেক্স অ্যানালিসিসের উপর ভর করে পেপার পার করে চলে যায়। আমি কিন্তু এটা করতে মানা করছি। আমি আজ তোমাদের সঙ্গে হয়তো পরে খুব মানে পড়াশোনা ছাড়া কথা হবেই না, আমি তোমাদের এটা করতে একদম মানা করবো। অবশ্যই ম্যাট্রিক স্পেসটা পড়বে, ম্যাট্রিক স্পেস না পড়লে পরে কোনো পরীক্ষা দিতে গেলে তোমাদের অসুবিধা হবে। ম্যাট্রিক স্পেসটা অবশ্যই পড়বে।
আর যে কথাটা বলতে চাইছি আমি, মেট্রিক স্পেসের 8খানা মতো চ্যাপ্টার আছে। মেট্রিক স্পেসটা অবশ্যই পড়তে হবে, কিন্তু কমপ্লেক্স অ্যানালিসিস থেকে যাদের পিওর ম্যাথমেটিক্যাল জিনিসপত্র খুব একটা ভালো লাগে না, তারা কমপ্লেক্স অ্যানালিসিসটার উপর বেশি করে ফোকাস করবে। মেট্রিক স্পেসে কিছু কিছু জায়গা একটু ভালো করে করবে। তোমরা মেট্রিক স্পেসের এই বইটা ফলো করার চেষ্টা করো, মেট্রিক্স এলিমেন্টস অফ মেট্রিক স্পেস, মানবেন্দ্রনাথ মুখোপাধ্যায়, আমাদের ইউনিভার্সিটির প্রফেসর। আমরা এই স্যারের কাছে পড়েছি, ক্যালকাটা ইউনিভার্সিটি পিওর ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের প্রফেসর, অসাধারণ স্যার। ইনি আমাদের টপোলজি পড়াতেন, আমার স্পেশাল পেপারে ইনি ছিলেন, ইনি পড়াতেন ফাংশন অ্যানালাইসিস। উনি দুটো পেপার পড়াতেন, ফাংশন অ্যানালাইসিস আর টপোলজি। আমরা ফাংশন অ্যানালাইসিস স্পেশাল পেপার নিয়েছিলাম। অসাধারণ স্যার, স্যারের ক্লাস না করলে তোমরা বুঝতে পারবে না। যাই হোক, স্যার কিন্তু প্রতিটা জিনিসকে খুঁটিয়ে খুঁটিয়ে ধরে ধরে লিখে দিয়েছেন। বইটা তোমরা দেখে নাও, একাডেমিক পাবলিশার্সের বই, মেট্রিক স্পেস, মেট্রিক স্পেসেস, এলিমেন্টস অফ মেট্রিক স্পেসেস। আমি বলছি মেট্রিক স্পেসের জন্য এই বইটা যথেষ্ট, আমি তো সব ধরে লিখিয়ে দিই। ঠিক আছে, অনেক বেশি কথা হয়ে যাচ্ছে। কমপ্লেক্স অ্যানালিসিসের জন্য আমি একটা বইয়ের নাম বলছি, কৃষ্ণা প্রকাশানী। বইটা তোমরা দেখতে পাচ্ছ, কৃষ্ণা প্রকাশানী, ফাংশনস অফ কমপ্লেক্স ভেরিয়েবল। এই বইটা বিশেষত্ব কি, বইটায় অঙ্কগুলো অনেক করে দেওয়া আছে, প্রচুর অঙ্ক করে দেওয়া আছে, কিন্তু কিছু লেখালেখির মধ্যে অনেক জায়গাতে ত্রুটি আছে। সেই ত্রুটিগুলো একটু ধরে অঙ্কগুলো করতে হবে। অঙ্কগুলো দুমদাম অ্যাট র্যান্ডম করে গেলে হবে না, ত্রুটিগুলো ভালো করে ধরে অঙ্কগুলো করতে হবে। কমপ্লেক্স অ্যানালিসিসের ভালো বই আছে, কিন্তু অঙ্ক খুব একটা করা নেই। এটা হচ্ছে এই বইটা, এলিমেন্টস অফ কমপ্লেক্স অ্যানালাইসিস, শোভাকর গাঙ্গুলি, একাডেমিক পাবলিশার্সের বই। এই শোভাকর গাঙ্গুলিও আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির স্যার। ইনি হলেন এমএনএম এর স্যার, যে একটু আগে স্যার বললাম এমএনএম স্যার। এমএনএম স্যার এনার কাছে পিএইচডি করেছেন। স্যার খুব মিষ্টি করে এনাকে ডাকতেন, মানব বলে ডাকতেন। ঠিক আছে, আমরাও এনার কাছে পড়েছি, না স্পেশালি স্যার ছিলেন আমাদের। ইনি নিতেন ফাংশনাল হিসেবে, ওনার দুজনে মিলে পড়াতেন। হ্যালো, দেরি হবে? হ্যাঁ, আধ ঘন্টা পরে যাচ্ছি, রাখছি রাখছি রাখছি, আধ ঘন্টা দেরি হবে। ঠিক আছে। এসজি স্যার বলে আমরা সবাই পরিচিত। এখন তোমরা যদি 6 মাস পরে ক্যালকাটা ইউনিভার্সিটি যাও, তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটি একজন স্যারকে তোমরা দেখবে, যার নাম সন্দীপ জানা, খুব নামকরা স্যার। উনি আমাদের 2 বছরের সিনিয়র ছিলেন। বেলুড় বিদ্যা মন্দিরে উনি অনার্স করেছিলেন, বিদ্যা মন্দিরে উনি ফার্স্ট হতেন, অনার্সে উনি ফার্স্ট হয়েছিলেন। তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটি পিওর ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে পড়েছিলেন, এনার কাছে পিএইচডি করেছেন, শোভাকর গাঙ্গুলির কাছে। যাই হোক, এই বইটা তোমরা রাখতে পারো। তবে এই বইটার একটা অসুবিধা কি, কিছু কিছু জায়গায় কিন্তু ওনার লেখা সব ঠিক আছে, কিন্তু কিছু কিছু জায়গায় খুব কম কম লিখে গেছে, মানে একটু হাই লেভেলের লেখা হয়ে গেছে। সেগুলোকে আমরা ভেঙে লিখিয়ে দেবো, এবং অঙ্ক কিছু কিছু জায়গায় কম করা আছে, সেই জায়গা দিয়ে এই বইটা, এই কৃষ্ণা প্রকাশনী, ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবল, অথরের নাম সম্ভবত জেএন শর্মা, দেখে নিচ্ছি একবার। হ্যাঁ, বাই জেএন শর্মা, জেএন শর্মা, ঠিক আছে, জেএন শর্মা, এই অথরের বই। এই বইয়ে অঙ্ক অনেক বেশি করে দেওয়া আছে, কিন্তু কিছু কিছু ত্রুটি আছে। আর এই যে কমপ্লেক্স অ্যানালিসিসের বইটা বললাম, শোভাকর গাঙ্গুলির বই, এই বইয়ের লেখার মধ্যে কোনো ত্রুটি নেই। মানে যখন একটা ফাংশন লিখছে, ফাংশনের ডোমেইনটা কি হবে ভালো করে খুঁটিয়ে বলছেন, সবকিছু ম্যাথমেটিক্যাল জিনিস উনি খুঁটিয়ে বলছেন। খুঁটিয়ে বলতে গেলে একটু কঠিন হয়, তার ফলে এই বইটা তোমাদের হয়তো একটু কঠিন লাগবে। যাই হোক, আমরা সমস্ত কিছু রেডি নোট করে দিই, ঠিক আছে। এ বই ও বই দেখে আমরা একদম একটা রেডি নোট করে দিই। গতবারও অনেক ছেলেই পড়তো এই পেপার, আমার কাছে পড়তো CC13, এটা আমি পড়াই। এরপর আসছি CC14, নিউমেরিক্যাল অ্যানালাইসিস। নিউমেরিক্যাল অ্যানালিসিস কিন্তু তোমাদের 65 মার্কসের নয়, নিউমেরিক্যাল অ্যানালিসিস তোমাদের CC14, এটা 50 নম্বরের থিওরিটিক্যাল পেপার হবে।
50 মার্কস থিওরিটিক্যাল হবে। এটারও সিলেবাসটা একটু বড়, কিন্তু এটাতে কোনো কাঠিন্যতা নেই। যেমন ওই পেপারে মেট্রিক স্পেসে কিছু কিছু জায়গায় তোমাদের কাছে কঠিন লাগবে, নিউমেরিক্যাল অ্যানালিসিসে কোনো কঠিন জায়গা নয়, এটা স্মুথলি হয়ে যাবে, কিন্তু একটু পড়াশোনা করতে হবে। অনেকগুলো চ্যাপ্টার আছে, অনেকগুলো ইউনিটে কোশ্চেনটা হয়, অনেকগুলো ইউনিটে কোশ্চেন হয়, ইউনিট 2, ইউনিট 3। আমি সব ওই 2024-এর কোশ্চেনটা হাতে রয়েছে, ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 6, ইউনিট 2 থেকে ইউনিট 6, এই ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 6, এতগুলো ইউনিটে কোশ্চেন হয়। থিওরিও পড়তে হবে, প্রবলেমও করতে হবে, ঠিক আছে? থিওরিও পড়তে হবে, প্রবলেমও করতে হবে। তো আমি বেশি সময় নেব না, একটু কাজ আছে, ফোন করছে বাড়ি থেকে। তো আমি যে কথাটা বলছি, এর জন্য বই আগে আমরা পড়াতাম, খুব বিখ্যাত প্রফেসর এ গুপ্ত, এই যে স্যার, ওনার বই পড়তাম, কিন্তু ইদানিং আর ওই বই পড়ছি না, কারণ ছেলেরা পরে কমপ্লেন করে। ওই বইটা হচ্ছে একদম খুব ভালো বই, কিন্তু খুব স্ট্যান্ডার্ড হয়ে গেছে, ছাত্রদের অসুবিধা হয়। সেই জন্যে এনাদেরকে অনেক মানে একদম বই, রাহুল ব্যানার্জি বইটা তোমরা, নিউমেরিক্যাল মেথডস উইথ বেসিক কনসেপ্টস, রাহুল ব্যানার্জি, এই বইটা তোমরা কিনে নিতে পারো। এই বইটাতে খুব বেশি কিছু লেখেননি, কিন্তু যেগুলো প্রয়োজন সেগুলো লিখে গেছেন, এবং পরীক্ষায় লেখার মতো করে উত্তরগুলো লিখে গেছেন। নিউমেরিক্যাল মেথড, রাহুল ব্যানার্জি, এই বইটা তোমরা কিনতে পারো, ঠিক আছে? এই বইয়ের মধ্যে তোমরা, এই বইয়ের একটা ডিমেরিটস আছে। ডিমেরিটস হচ্ছে কি, প্রবলেম অনেক কম আছে, অঙ্ক অনেক কম আছে, আর একটু বেশি অঙ্ক করার দরকার আছে। প্রবলেম এখন ভালো রকমই পড়ছে, 2-4টে অঙ্ক করে হলে যাওয়া যায় না, একটু বেশি অঙ্ক করতে হবে। তার জন্য আমি বলি তোমরা এই বইটাতে অঙ্কের সংখ্যাটা একটু বেশি পাবে। সান্যাল দাস, নিউমেরিক্যাল অ্যানালাইসিস, সান্যাল দাস, এই বইটাতে অনেক অঙ্ক পাবে তোমরা। তবে একটা কথা বলি, খুব বেশি খরচ করার দরকার নেই। একটু আগেই বলছিলাম চাকরি বাকরির কি পরিস্থিতি, খুব বেশি খরচ করা যাবে না। সমস্ত বইয়ের পিডিএফ আমরা দিই, আর যেগুলো যেগুলো লাগবে সব ধরে 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 লেখানো হয়। ফার্স্ট চ্যাপ্টার যে এরর নিয়ে পড়ানো হবে, একদম ধরে ধরে রেডি করে দেওয়া হবে, নোট বোর্ডে লিখিয়ে দেওয়া হবে। সব কষ্ট হয় ছেলেদের, বোর্ড থেকে লিখতে কষ্ট হয়, আমি জানি তোমাদের ধৈর্য নেই, হয়তো বোর্ড থেকে লিখতে ভালো লাগে না, সেই জন্য অনেকে পড়তে চায় না, বলে আপনি বোর্ডে লেখান। কিন্তু আমি বলি আমি লেখাবো, না লিখলে হবে না পরীক্ষা হলে, ঠিক আছে? এটা CC14 নিয়ে এই কথা চলে গেল। এরপর অনেক ভারী ভারী কথা বলা হয়ে গেল, একটু তোমাদের রিল্যাক্স মুডে নিয়ে যাই। ডিএসসি পেপার নিয়ে একটা কথা বলি। ডিএসসি পেপারগুলোর মধ্যে একটা পেপার, যারা খুব সৌভাগ্যবান তারা কিন্তু একটা পেপার পাবে, এটা হচ্ছে তোমার DSC A2, ম্যাথমেটিক্যাল মডেলিং। কি বললাম? ম্যাথমেটিক্যাল মডেলিং। খুব যাদের কপাল ভালো তারা এই পেপারটা পাবে। আমি সকলকে অনুরোধ করব, তোমরা কলেজে কথাবার্তা বলে এই পেপারটা একটু নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? ম্যাথমেটিক্যাল মডেল কিছু নেই, সিম্পল পাতি কিছু ল্যাপলাস ট্রান্সফরমেশন আছে, ল্যাপলাস ট্রান্সফরমেশন আছে, লিজেন্ডার পলিনোমিয়াল, বেসেলস পলিনোমিয়াল আছে, আর আছে যে এলপিপি কদিন আগে করে সেই এলপিপি আছে, আর সেন্সিটিভিটি অ্যানালিসিস কুইং থিওরি বলে একটু আছে, ওখানটা অনেকে অ্যাভয়েড করে নাম্বার তুলে নিতে পারে, কিন্তু ওখানটা একটু পড়ে নেবে। এটাই এমন একটা পেপার এখনো ক্যালকুলাসে রয়েছে, কোনো স্যারের কাছে না পড়ে আউট অফ 65 45-50 অনেকেই পায়। একটু কলেজে ক্লাস করলে একটু বই, এই বইটা কিনে নিতে হবে, বইটা মোটামুটি কিনে নিতে হবে। বই তো মার্কেটে খুব একটা ভালো নেই কিছু, যেমন লেসেলস, লিজেন্ডার, বেসেলস, ল্যাপলাস ট্রান্সফর্ম, এগুলোর জন্য রাইসিনারিয়ার একটা বই আছে, অ্যাডভান্স ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলে, এরকম মোটা বই, অনেক দাম। আবার ওখানে সেন্সিটিভিটি অ্যানালিসিসটা নেই, কুইং থিওরিটা নেই, তার জন্য অন্য বই কিনতে হবে। সেসব না করে তোমরা এই সাঁতরা পাবলিকেশন, এটা কি আছে, সাঁতরা পাবলিশার্স আছে, সাঁতরা পাবলিশার্সের ম্যাথমেটিক্যাল মডেলিং, আশা করি দেখতে পাচ্ছ তোমরা, এই বইটা কিনে নিলে মোটামুটি কাজ উঠে, এই বইটা তোমরা কিনে নাও, ঠিক আছে? এটা গেল ম্যাথমেটিক্যাল মডেলিং এর ব্যাপার।
আমি বেশি সময় নিচ্ছি না তোমাদের। এরপর আসছে আরেকটা যে তোমাদের ইন্টারেস্টিং পেপার, কিছু কিছু জায়গায় ডিএসসি পেপার দেবে, অ্যাডভান্স মেকানিক্স। পেপারটা কিন্তু সহজ, অ্যাডভান্স মেকানিক্স পেপারটা সহজ, কিন্তু একটু হায়ার লেভেলের জিনিস। প্রথম শুরুটা একটু তোমাদের অসুবিধা হবে। জেনারেলাইজ কোঅর্ডিনেটস, এটা শুনতেই তোমাদের কেমন লাগবে, বোঝা গেল? একটু জেনারেল দিকে চলে যাচ্ছে। তো আমরা যে আগে কোঅর্ডিনেটস পড়েছি, এখানে পড়বো আমরা জেনারেলাইজড কোঅর্ডিনেটস, জেনারেলাইজড মোমেন্টাম। এই পেপারটার জন্য কনসেপশন ক্লিয়ার করার জন্য আমি দুটো বইয়ের নাম বলছি। এক নম্বর বই হচ্ছে, আমরা তো পিওর ম্যাথামেটিক্স স্টুডেন্ট, কিন্তু আমাদের পড়াতে গিয়ে এগুলো পড়তে হয়েছিল। আগে আমি ওপেন ইউনিভার্সিটি কিছু ছাত্র এমএসসি পড়াতাম, তখন এগুলো পড়েছিলাম। আমাদের স্যারেরা বলেছিলেন এই বইটা, এই প্রেসিডেন্সি কলেজের প্রফেসর ছিলেন, খুব বিখ্যাত প্রফেসর, মানে ফেমাস প্রফেসর। দেখো, ক্লাসিক্যাল মেকানিক্স, এ কে রায়চৌধুরী, অমল কুমার রায়চৌধুরী প্রেসিডেন্সি কলেজের প্রফেসর ছিলেন, খুব বিখ্যাত প্রফেসর। এই বইটা পরীক্ষা লেখার জন্য এই বইটা সেরকম কিছু পাবে না, কনসেপশন ক্লিয়ার করার জন্য পাবে। দাম খুব বেশি নয়, খুব কম দাম। যখন অ্যাডভান্স মেকানিক্স নিয়ে তোমাদের কিছু কনসেপশন ক্লিয়ার করার ব্যাপারে, তখন এই বইটা কিনতে পারো তোমরা। এই বইটা থেকে না কিনে লাইব্রেরিতেও পেয়ে যাবে, যে কোনো কলেজের লাইব্রেরি এটা পেয়ে যাবে। কনসেপশন ক্লিয়ারের জন্য ভালো বই। খুব স্ট্যান্ডার্ড বই হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স, হারবার্ট গোল্ডস্টাইন। কি বললাম? হারবার্ট গোল্ডস্টাইন। এটা খুব স্ট্যান্ডার্ড বই। এই বই থেকে উত্তর লেখা তোমাদের ক্ষেত্রে একটু কষ্টকর হবে, কিন্তু যা যাবতীয় যা কিছু জিনিস সমস্ত কিছু এতেই আছে। যখন কোনো জায়গায় কনফিউজড হবে, কলেজ লাইব্রেরি থেকে তুলে নিয়ে বইটা দেখতে পারে। তো আমি দুটো বইয়ের নাম বললাম, দুটোই বললাম কাজের নয়। তাহলে কি কাজের বই কিছু নেই? হ্যাঁ, মারাত্মক কাজের বই আছে। যেটা হচ্ছে তোমার এই বইটা দেখে নাও, ক্লাসিক্যাল মেকানিক্স, মধুমঙ্গল পাল। কি বললাম? মধুমঙ্গল পাল, নরোসা পাবলিশার্স। ক্লাসিক্যাল মেকানিক্স, মধুমঙ্গল পাল, নরোসা পাবলিশার্স। সমস্ত উত্তর এখানে একদম রেডি করে দেওয়া আছে পরীক্ষার জন্য। প্রথম দু চারটে ক্লাস ইউটিউব থেকে দেখে নিলেও হবে, বা কলেজে করে নিলেও, কিন্তু এই বইটার উত্তরগুলো এমন সুন্দর করে করে দেওয়া আছে, একদম রেডি করা আছে, পরীক্ষার জন্য রেডি করা আছে। তারপর তো আমি এটা পড়াই, গতবারে স্টুডেন্ট ছিল না, এবারে স্টুডেন্ট আছে কিছু। আমি এটা পড়াই, আমি ধরে ধরে বোর্ডে সব লিখিয়ে দিই। আমি ম্যাথমেটিক্যাল মডেলিংটাও পড়াবো, ওটাও ধরে ধরে বোর্ডে লিখিয়ে দেবো, যত বইয়ে থাক। আমি বলছি আগে যে তোমাদের কাছে বিষয়টা সহজই আছে। তাহলে এই বইটা তোমরা কিনলে কিন্তু, তাহলে ওই দুটো বই না কিনে এই বইটা তোমরা কিনলে কিন্তু পরীক্ষার জন্য খুব উপকৃত হবে তোমরা। নেক্সট চলে আসছি আর একটা যে ডিএসসি পেপার, আমি এবারে পড়াবো না, আমার কোনো স্টুডেন্ট নেই সেরকম। এই বইটা তোমরা, বইটা শুধু বলে রাখছি, আমি গত একবার দুবার পড়িয়েছিলাম, ডিফারেন্সিয়াল জিওমেট্রি। এটা অনেকে হয়তো পড়ায়, তোমরা জানবে। এই বইটা তোমরা কিনো, আমি পড়াতাম আগে, 2 বছর পড়িয়েছি, এবারে পড়াবো না, কারণ আমার স্টুডেন্টও নেই, আর এতটা চাপ নেবো না। অ্যাডভান্স মেকানিক্স পড়াচ্ছি, ম্যাথমেটিক্যাল মডেলিং পড়াচ্ছি, আর ম্যাট্রিক্স বেস কমপ্লেক্স অ্যানালিসিস পড়াচ্ছি, নিউমেরিক্যাল অ্যানালিসিস পড়াচ্ছি, আরেকটা আছে সেটা পরে বলছি। এই বইটা তোমরা দেখে নিতে পারো, ডিফারেন্সিয়াল জিওমেট্রি, মঞ্জুষা মজুমদার, এ ভট্টাচার্য। এই ম্যাডাম আমাদের ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, প্রফেসর চাকি ছাত্রী এনারা। প্রফেসর চাকি, পৃথিবী বিখ্যাত প্রফেসর চাকি, এনসি চাকি, তোমরা নাম শুনে থাকবে। তো যাই হোক, যারা ডিফারেন্সিয়াল জিওমেট্রি পড়বে তারা এই বইটা কিন্তু কালেক্ট করে নেবে, একটু কিনে নেবে। এরপর যেটা সবচেয়ে কি বলবো, আরেকটা পেপার আমি পড়াই, তার নাম পয়েন্ট সেট টপোলজি। পয়েন্ট সেট টপোলজি, এটা নিয়ে একটু বেশি সময় বলার আছে। আমি একটু সমস্ত স্টুডেন্টদের বলে দিচ্ছি, টপোলজি পেপারটা মেরিটস ডিমেরিটস। টপোলজি পেপারটা পড়াটা উচিত এই কারণে, কারণ এখন অধিকাংশ ইউনিভার্সিটিতেই এমএসসি লেভেলে টপোলজি থাকছে।
অনার্সে যারা টপোলজি নেবে তারা এই বিষয়টা সড়গড় হয়ে গেলে তাদের এমএসসিতে গিয়ে খুব একটা অসুবিধা হবে না। টপোলজিটা যাদের অ্যানালিসিসে খুব একটা ভয়ভীতি নেই, যারা প্রচুর ভয় পায় অ্যানালিসিসকে, তারা একটু অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। যাদের খুব একটা ভয়ভীতি নেই, যারা ওপেন সেট ক্লোজ সেট কাকে বলে একটু একটু জানো, একটু একটু বোঝো, একটু একটু সিকোয়েন্সটা যারা শিখেছো, একটু একটু যারা সিরিজের সামটাম গুলো বের করতে পারো, তাদের কিন্তু টপোলজি নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু চিন্তা আছে, চিন্তা নেই বলে শুয়ে পড়লে হবে না, ধারাবাহিক পড়াশোনা দরকার। গতবারে আমি 65খানা ক্লাস নিয়েছি এবং সবচেয়ে খারাপ কথা যেটা, প্রচুর ছেলে প্রচুর ভাবে সাপ্লি পায়। আমার কাছে গতবারে ঘটনা ঘটলো এরকম। সোনিয়া বলে একটি মেয়ে, একটি নয়, হাওড়ার একটি কলেজ মাধবীলতা কলেজ বলে 6জন স্টুডেন্ট ছিল, 6জন স্টুডেন্টই পরপর 3 বছর সাপ্লি পেয়েছে। লাস্ট বারে ওরা আমার কাছে পড়তে এলো। সোনিয়া বলে মেয়েটি, মানে ওর বাবা এসেছিল অনেকবার যে আমার মেয়ে কোনোদিন কোনো পেপারে কিছু হয়নি, শুধু এই পেপারটা এরকম হয়ে যাচ্ছে, আপনি দেখুন কি ব্যাপার, আপনি আপনি বেশি টাকা নিন, আপনি ওকে বেশি করে পড়ান, আলাদা সময় পড়ান, মেয়েটার আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হবে না। আমি জানি না এরকম এই যেন কারো না হয়, এত কঠিন সিচুয়েশনে যেন কেউ না পড়ে। তো যাই হোক, কালকেই আমার সঙ্গে সোনিয়ার কথা হলো। ও কিন্তু 3বারের মাথায় আমার কাছে পড়তে এলো। ও 65-র মধ্যে ও পেল 53, ও পেয়েছে 53 আউট অফ 65। যে মেয়েটি 19 পায়নি, প্রথম 3বার 19 পায়নি, প্রথমবার পায়নি, দ্বিতীয়বার পায়নি, তৃতীয়বার। আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি কি পড়াশোনা করতে না? বলছে স্যার আমি পুরো মুখস্থ করে ফেলতাম, কিন্তু ও আরটিআই করেছে 2বার খাতা, বলে আমি ভিতরে ভিতরে কিছু কিছু ভুল করে ফেলতাম, আমি ভালো করে বুঝতাম না স্যার। বিষয়টা পেপারটা বুঝতে হবে, না বুঝলে কিন্তু, না বুঝে মুখস্থ করে গেলে কিন্তু মাঝখানে ভুল। অনেক ছেলে টুকতে পারে পরীক্ষা হলে, টুকলে নিয়ে টুকতে পারে, এটা তো সবার পক্ষে সম্ভব নয়, এটা সবার পক্ষে সম্ভব নয়। তো ও স্বীকার করলো স্যার আমি তো আরটিআই করতাম, আমি দেখতাম খাতায় কি হয়েছে না হয়েছে। ও আরটিআই করে দেখেছিল, আমাকেও দেখিয়েছিল খাতা, ভিতরে সামান্য সামান্য ছোট ছোট ভুল করে গেছে, যার জন্য মার্কসটা পায়নি। ও কিন্তু লাস্ট সুযোগ যেটা ছিল, লাস্ট সুযোগেও কিন্তু 65-র মধ্যে 53 পেয়েছে। এবং ওদের 6জন যে ছিল, সেই 6জনই আমার কাছে এবারে পড়ছিল, 6জনই পাস করেছে, খুব সৌভাগ্যের বিষয়। শুধু ও নয়, এরকম আমার কাছে যত রেগুলার স্টুডেন্টরা ছিল, গতবারে সাপ্লি স্টুডেন্ট অনেক ছিল, আমার কাছে তারা কেউ পড়েনি আগে, সবই প্রথমবার পড়া। যেমন গোখেল মেমোরিয়াল গার্লস কলেজ, পিজি হসপিটাল উল্টো দিকে যে কলেজটা, ওই কলেজের একটি মেয়ে পড়তো, তনুরিমা তার নাম, তনুরিমা, সে কিন্তু 58 পেল। গোখেল মেমোরিয়াল গার্লস কলেজের মেয়েটি আউট অফ 65 এবারে 58 পেল। এবারে মার্কসটা এত এত ভালো পাওয়ার কারণ আছে, আমরা কোন বই থেকে পড়াই। আমি বলে দিচ্ছি, কলকাতায় যারা টপোলজি পড়ায় মোটামুটি পায়, ইদানিং এখনকার সময়ে অধিকাংশই সব এমিনেম স্যারের নোটটাকে ধরেই আমরা পড়াই। প্রফেসর মানবেন্দ্রনাথ মুখোপাধ্যায়, যাকে আমরা এমিনেম স্যার বলি, আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম উনি একটা নোট দিয়েছিলেন, নোটটাকে আমি প্রিন্ট আউট করে বাঁধিয়ে মতো রেখেছি। সেই যে নোটটা 8টা চ্যাপ্টার, উনি কিন্তু খুব ধরে 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 লেখা, আমরা দেখতে পাচ্ছ তোমরা, ছোট 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 লেখা, উনি খুব ধীরে খুদে খুদে করে লিখতেন, কিছু বোঝা যাবে না, তোমরা এটা পড়ে বুঝতে পারবে না কিছু, এত খুদি খুদি লিখেছেন, আমরা সব বুঝতে পারি। তো যাই হোক, বুঝতে পারবে, তোমরা পারবে না, তোমরা আমাদের অনেক ভালো, নিশ্চয়ই বুঝতে পারবে, খুব ছোট ছোট করে লিখেছেন আর কি। এই নোট থেকে মোটামুটি সব এসে যায়। অনেকে শুনলাম নাকি নোটটাকে ছাপিয়ে বই বের করেছে, অন্যায় কাজ করেছে, করুক, কত কিছু তো হচ্ছে সময়। তো যাই হোক, এই নোটটাকে আমরা ফলো করে পড়াই। উনি খুব ধরে ধরে সব লিখিয়ে দিন, উনি একটু লিখেছেন,
মানে ওনার লেখার মধ্যে অনেক জাম্প আছে। হাই ফাই লোক তো, কত ছেলে, মানে পৃথিবীর খুব নামি নামি ইউনিভার্সিটির প্রফেসর ওনার ছাত্র প্রফেসর, সে ক্যালিফোর্নিয়া বলো এ বলো, খুব বিভিন্ন নামি নামি জায়গার প্রফেসর। কলকাতার যারা ভালো ভালো ছেলে সব ম্যাথসের, এনার কাছে পিএইচডি করে গেছে, অনেকেই আছে এরকম। তো ওনাদের লেখা একটু স্ট্যান্ডার্ড হবে, এত ভেঙে লিখবেন না, সেই জন্য হয়তো কারো কারো অসুবিধা হয়। কিন্তু আমরা প্রতিটা লাইনকে ধরে ধরে ভেঙে 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 লিখিয়ে দিই, ওই জন্যই 65টা ক্লাস লিখেছে। প্লাস সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো খুব সুন্দর করে লিখিয়ে দিই। যেমন একটি কিছু কিছু কোশ্চেন ছিল টপোলজিক্যাল ইনভেরিয়েন্ট, মেট্রিক ইনভেরিয়েন্ট, যে প্রশ্নটা ছাত্ররা বুঝতে পারেনি, সেটাকে খুব ধরে সরল তরল করে লিখিয়ে দিই আমরা। তো যাই হোক, যেই পেপারটা যাদের থাকবে তাদের কিন্তু একটু ধারাবাহিক অধ্যাবসায় দরকার। প্রথম থেকে সপ্তাহে 2 দিন করে আমি টপোলজি পড়াবো, বলে দিয়েছি সবাইকে। কেউ যদি কারো যদি ভর্তি হতে চাও হতে পারো, যদি কারো মনে হয় আমার কাছে পড়বে ভর্তি হতে পারো। তো আমি বিশেষ কিছু বই টপোলজির জন্য বলছি না। টপোলজির নোট মানে স্যারের ওই নোটটাকে খুব ভেঙে ভেঙে ধরে ধরে লিখিয়ে দিই আমি প্রতিটা ওয়ার্ডকে, এবং স্যার অনেক এক্সারসাইজ দিয়েছেন, প্রতিটা চ্যাপ্টারের শেষে অনেক এক্সারসাইজ দিয়েছেন। আমি যে লাস্ট 4 বছর কোশ্চেন হয়েছে দেখছি, ওই এক্সারসাইজ থেকে অনেক অঙ্ক পড়েছে, মানে বাইরে আছে খুব কমই। প্লাস স্যার আমাদের একটা বই ফলো করতে বলতেন, সেই বইটা হচ্ছে মাঙ্কেটস। এই বইটা মাঙ্কেটস স্যার ফলো করতে বলেছেন। শুধু তাই নয়, আমি, আমার অনেক ছাত্র আইএসআই তে পড়েছে, আইআইএসসি তে পড়ছে, রাইজার কলকাতায় পড়েছে, রাইজার পাটনায় পড়ছে, আইআইটি তে বিভিন্ন জায়গায় পড়ছে, অনেক ছাত্র আছে যারা ইনস্ট্যাট করছে। একটি ছাত্রী আছে অনুপমা, একটি ছাত্রী, সে মুম্বাই আইআইটিতে, সরি কানপুর আইআইটিতে এখন স্ট্যাটিস্টিক্সে পিএইচডি করছে। ওদের সব জিজ্ঞেস করেছি আমি যে টপোলজি কোন বই পড়ায়, তারা মার্কেটস এর নামই বলে। আমি বলছি কারো যদি পারমিট করে, পকেট যদি পারমিট করে, তাহলে মার্কেটস এর বইটা একটু রাখবে, পড়ে হয়তো খুব ভালো, এই বইটা পড়ে হয়তো খুব ভালো কিছু বুঝতে পারবে না, কিন্তু চেষ্টা করলে কিছুটা বুঝবে। যাদের পক্ষে সম্ভব হবে তারা টপোলজি পেপারটা নেবে। টপোলজি পেপারটা নিলে পরে একটা তোমার ম্যাথামেটিক্স, জেনারেল ম্যাথামেটিক্স সম্পর্কে একটা তোমার ব্যাকগ্রাউন্ড তৈরি হবে, যেটা খুব দরকার ইন ফিউচার। যখন তোমরা পড়াবে, অ্যানালিসিসের কোনো জিনিস নিয়ে যখন কনফিউশন হবে, তখন তুমি ভেবে দেখবে জেনারেল টপোলজিতে এটা কি হয়, জেনারেল টপোলজিতে এটা কি হয়। তো যাই হোক, এই পর্যন্তই, কাজ আছে একটু। তো তোমরা কেউ ভর্তি হতে চাইলে হতে পারো, আমি এই পেপারগুলো পড়াবো এবারে। টপোলজি পড়াবো সপ্তাহে 2 দিন করে, মেট্রিক স্পেস উইকলি 1 দিন করে পড়াবো, কমপ্লেক্স অ্যানালিসিস সপ্তাহে 1 দিন করে পড়াবো, নিউমেরিক্যাল অ্যানালিসিস উইকলি 1 দিন পড়াবো, অ্যাডভান্স মেকানিক্স 1 দিন পড়াবো, আর ম্যাথমেটিক্যাল মডেলিং 1 দিন পড়াবো। সপ্তাহে প্রায় 6-7 দিন হয়ে যাবে, যাক বহুদিন ধরে পড়াচ্ছে ওগুলো। তো তোমরা একটু সিরিয়াসলি করো। বারবার বলছি, কেন সিরিয়াসলি বলছি তোমাদের, কারণ দেখছো চাকরি বাকরির কি অবস্থা। কোনো পেপারে, ঈশ্বরের কাছে কামনা করি কারো না হোক, কোনো পেপারে যদি একটা সাপ্লি এসে যায়, তার কষ্ট মারাত্মক, সে কষ্ট বলে বোঝানোর নয়। ওকে, ঠিক আছে, কাল থেকে ক্লাস চালু হবে আমার। ওকে।